আপনারা যারা আমার আগের ব্লগটি দেখেছিলেন সবাই দেখেছিলেন আমার হাজব্যান্ড আমাদের বিয়ের এত বছর পর প্রথম আমার ছোটো খালামণির বাসায় বেড়াতে গিয়েছিল। আর সেম আমার ছোটো খালামণিও এর কিছুদিন পরে আমার সংসারে মানে আমার বাসায় বেড়াতে এসেছিল। অনেক আনন্দ হয়েছিল সেদিন। তো খালামণি আমাকে বলেছিল আমি যেহেতু আচার বানিয়েছি ও খিচুড়ি দিয়ে আচার খাবে, ভুনা খিচুড়ি করতে বলেছিল আর গরুর মাংস। কিন্তু আসার পরে ওরা একদম প্ল্যান চেঞ্জ করে ফেলেছে। ওরা বলতেছিল ওরা পোলাও মাংস খাবে। যেহেতু খিচুড়ির প্ল্যান ছিল তো ভর্তা তো সাথে না থাকলেই না, তো অলরেডি আমরা ভর্তা 3-4 পদের জন্য রেডি করে ফেলেছিলাম। খালামণি বলতেছিল ভর্তা তো পোলাও মাংসের সাথেও খাওয়া যায়। আর প্রচণ্ড গরমও ছিল সেদিন, এই জন্যই প্ল্যানটা বেসিক্যালি চেঞ্জ করা হয়, যেহেতু বাচ্চারাও ছিল। গরমের দিনে খিচুড়ি খেলে আরও বেশি খারাপ লাগে। বাসায় আসার পরে সবাইকে নাস্তা দেওয়া হয়েছিল। নাস্তা খেয়ে সবাই সবার মতো এখন ব্যস্ত। আর এদিকে আমার ছোটো খালামণি আর খালু নিচে শুয়ে রেস্ট করছিল। এদিকে বাচ্চারা তাদের পছন্দের কার্টুন উপভোগ করতেছিল। বেডরুমে গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড রেস্ট করতেছিল। আর আমার নানু যেহেতু একটু গরম বেশি, তাই আমার হাজব্যান্ডের সাথে এসে নিচে সেও রেস্ট করতেছিল। 2-4-5 জনের রান্না আমি করতে পারি, কিন্তু মানুষ যদি একটু বেশি হয় আমার খুব টেনশন লাগে। আর আম্মু যেহেতু শুরু থেকেই আমার সাথে আছে, আমি অনেক বড় একটা ভরসা পাই। আম্মু কাজ করতেছিল, আমিও আম্মুকে হেল্প করতেছিলাম। এরপরে খালামণি এসে যখন দেখলো রান্নাবাড়া এখনও অনেকটা বাকি, তাই খালামণিও আম্মুর সাথে হেল্প করতে রান্নাঘরে চলে গেছে। আর এই যে আমার গুণী খালাতো বোন, সে অনেক ভর্তা এক্সপার্ট একটা মেয়ে, মানে সব কাজ সুন্দরভাবে পারে। ও কিন্তু আমার অনেক ছোট, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কাজ করে মাশাল্লাহ। ওর হাতের পিঠাও অনেক মজা। আর ভর্তা নাকি সো মাচ স্পেশাল, তাই খালামণি ওকে ভর্তার দায়িত্ব দিয়েছিল। ভর্তার জন্য আমরা সব কিছু রেডি করে ফেলেছিলাম। খালামণি বলতেছিল তোর হাতের ভর্তা অনেক মজা হয়, তুই ভর্তাটা কর। আর এই যে শিলপাটায় ভর্তার সাথে ভাত মেখে খাওয়াটা আমার ছোটোবেলার কথা খুব মনে পড়তেছিল। আম্মু এগুলো করতো, এটা অনেক দিন পর আবার দেখতে পেলাম। আমারও ইচ্ছে ছিল আমি ওদের সাথে শিলপাটার এই ভর্তার ভাতটা খাবো, কিন্তু ওরা সবাই এটার মধ্যে কালিজিরা দিয়েছে, আমি কালিজিরা খেতে পারি না। তো ওরা সবাই মিলে বসে পড়েছে, খাওয়া দাওয়া করছে। আমার ছোটো মামিও ছিল, ছোটো খালামণি, আমার খালাতো বোন, সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিল। আর খালামণি বারবার আমাকে ডাকতেছিল। আমি বলছি আমি তো খাবো না, কারণ তুমি এটার মধ্যে কালিজিরা মিক্সড করছো। তো এক প্রকার জোর করে খালামণি আমাকে একবার মুখে তুলে দিয়েছিল। রান্নাঘরে গিয়ে দেখলাম গেস্টদের জন্য পোলাও একদম রেডি। এদিকে রোস্টের জন্য আম্মু মুরগি ভাজতে দিয়ে দিয়েছিল। আর এই যে আমার সো মাচ ফেভারিট পেঁয়াজের ভাজাটা, এটা আমি চুরি করে অনেকবার খেয়েছিলাম, এটা দেখলেই আমি খাই। সাথে গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছিল আমাদের। আর এই হচ্ছে আমাদের 3 পদের ভর্তা। এখানে কালিজিরা ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, আর ইলিশ মাছের মাথা ভর্তা ছিল, সাথে সালাদ। রান্নাবাড়া শেষ হয়ে গেছে। আর ছেলেরা খেতে বসেছিল, আমার ছোট ভাই, আমার খালাতো ভাই, ওরা দুজন বসে পড়েছিল। আমার হাজব্যান্ড ওদের সাথে খাওয়া দাওয়া করছিল। আমার হাজব্যান্ড একটু বের হবে, তাই ও ওদের সাথে বসে পড়েছিল খেতে। ছেলেদের খাওয়া দাওয়ার চ্যাপ্টার শেষ। এবার আমরা যারা ছিলাম মেয়েরা সবাই বসে পড়েছিলাম নানু সহ আম্মুর সাথে। এই যে মুহূর্তটা, এটা আসলে কতটা যে মেমোরেবল হয়ে থাকবে আমার লাইফে, এটা আমি আসলে বোঝাতে পারবো না। আমার লাইফে যে কয়টা ভালো দিন বা আনন্দের দিন, তার মধ্যে কিন্তু এই একটা জিনিসও আজকে জয়েন হলো। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আর এদিকে আব্বু সবার শেষে এসেছিল। সে সবসময় লেট, কারণ সে তার অফিস, তার দোকান নিয়ে এতটা ব্যস্ত, তার আসলে এত সময় নেই কোথাও গিয়ে ঘুরে ফিরে খাওয়ার। তো আব্বুকে দূর থেকে ভিডিও করছিলাম। আমার কাছে নিজেকে মনে হচ্ছিল আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী একটা মেয়ে, যে আমার বাপ আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে। আব্বু যখন আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমার আসলে এত ভালো লাগে, আমি আসলে বোঝাতে পারবো না। এই ভালো লাগাটা কোনো দিন কাউকে বোঝাতে পারবো না। আমাদের মেহমানদের বাসায় ঘুরতে আসার একটা বড় রিজন ছিল, আমার ছোট খালামণি বলেছিল যখন তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে তার বাড়িতে বেড়াতে আসবে তখন আমার বাড়িতে বেড়াতে নিয়ে আসবে, আর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হব। তো খাওয়া দাওয়া শেষ করতে আমাদের অনেক টাইম লেগে গিয়েছিল, প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। দেন আমরা মিনি কক্সবাজার এসেছিলাম সবাই ঘোরার জন্য। আর আমাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল, আমরা অনেকজন ছিলাম, সো এই ট্রেনটাই আমাদের জন্য পারফেক্ট ছিল। আমরা ট্রেনে উঠেছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, অনেক ছবি তুলেছি, যেগুলো আমাদের লাইফের একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। আমার ছেলে এই দিনটাকে অনেক বেশি এনজয় করেছিল। ও কিন্তু আমাদের মতো প্রচুর ঘুরতে যেতে পছন্দ করে। এখন আমার ছেলে প্রায়ই বলে মামুনি ওরা কবে আবার সবাই আমাদের বাসায় বেড়াতে আসবে, আমরা কবে সবাই মিলে আবার ঘুরতে যাব।
মেলায় গিয়ে এই নৌকাটাতে না চড়লে কিছু মানুষের মনে হয় ঘোড়া অসম্পূর্ণই থেকে যায়, যেমন আমার খালামণি, আমার মামি, আমার খালাতো বোন, ওদের অনেক সাহস। আমার হাইফোবিয়ার প্রবলেম আছে, আমি একদমই উঠতে পারি না। অনেক ছোটোবেলায় উঠেছিলাম, তখন যে ভয়টা পেয়েছি সেটা এখনও আমার ভেতরে কাজ করে, তাই আমি উঠি না। তো ওদের দেখা দেখি আমার আম্মু ওঠার জন্য বলতেছিল, আমাকে জিজ্ঞেস করতেছিল আমি কি উঠবো। আমি বলছি তুমি যদি কন্ট্রোল রাখতে পারো তুমি উঠো। আমার আম্মুকে মাঝে মাঝে আমরা ঘুরতে নিয়ে গেলে জোর করেও আমরা এই নৌকা উঠাতে পারি না, কিন্তু তার বোনদের উঠা দেখে সে আর নিচে দাঁড়িয়ে থাকতে পারলো না, সেও তাদের সাথে নাচতে নাচতে উঠে গেছে এবং উঠে নামার পর বলতেছিল যে আমার তো মাথা ঘোরাচ্ছে, খারাপ লাগতেছে। আমি জানি আমার মাও এটাতে চড়তে পারে না, কিন্তু তাকে মানা করলে বা বাধা দিলে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তো এই জন্য আমি বলছি তুমি যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারো তাহলে তুমি উঠো, বাট আমি উঠবো না, কারণ আমি উঠলে একদম মাথা ব্যথা উঠে যাবে আমার, পরে আমি পুরো অসুস্থ হয়ে যাব। এই নৌকার মতো দুলতে দুলতে আমাদের জীবনটাও একসময় স্তব্ধ হয়ে যাবে। বার্ধক্যজনিত কারণে ঘরের এক কোনায় অথবা বিছানায় আপনাকে শুয়ে বসে দিন কাটাতে হবে। তখন কিন্তু এই স্মৃতিগুলো আপনাকে হাসাবে, বেঁচে থাকতে উৎসাহ যোগাবে। তাই সবসময় চেষ্টা করুন আপনার শত কাজ, শত ব্যস্ততার মাঝেও আপনার প্রিয় মানুষগুলোকে সবসময় সময় দিতে, তাদের সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা রাখতে, কারণ বলা তো যায় না কখন কে কোথায় থাকে। আমার আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।